কখনো আকাশ থেকে তেলের বৃষ্টি, আবার কখনো পাখিদের অদ্ভুত আচরণ। এই সব কিছুই ঘটতে থাকে এই লোকটার সাথে, কিন্তু তার আশেপাশের কেউই এসব দেখতে পায় না। তাহলে কি লোকটা মানসিকভাবে অসুস্থ, নাকি তার এইসব ভবিষ্যৎবাণী একদিন সত্য হবে? পৃথিবীর মানুষের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে না তো? হেই গাইস, তোমরা দেখছো সম্মোহন, আর আজকের মুভি আমেরিকান হরর থ্রিলার টেক শেল্টার। গল্পটা যদিও একটু ধীর গতির, তবুও কথা দিচ্ছি, গল্পটা দেখতে দেখতে তুমিও হারিয়ে যাবে এক স্বপ্নের জগতে। গল্পের শুরুতেই আমরা তিনজন সদস্যের একটা ছোট্ট পরিবারকে দেখতে পাই, যেখানে কারিস, তার স্ত্রী এবং তাদের ছোট্ট মেয়ে হান্নাকে নিয়ে একসাথেই থাকে। হান্না তাদের একমাত্র মেয়ে হয়, কারিস ও তার স্ত্রী তাকে অনেক বেশি ভালোবাসে। কারিস একটা কোম্পানির মার্কিন সাইটে কাজ করে, সেখানে সে খুব একটা বেশি বেতন পায় না, তাই তাদের সংসার টানাপোড়ার ভেতর দিয়েই চলে। কিন্তু সংসারে টাকা পয়সার একটু সমস্যা হলেও তারা মানসিকভাবে অনেক শান্তিতে বসবাস করে। কিন্তু সমস্যাটা হয়ে যায় কারিসকে নিয়ে, যে কিনা হঠাৎ করেই অদ্ভুত অদ্ভুত সব জিনিস লক্ষ্য করতে থাকে। তো একদিন সকালে কারিস তার মেয়েকে নিয়ে বাড়ির সামনে খেলছিল, তখন হঠাৎ করেই সে দেখতে পায় দূরের আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের ভেতরেই পুরো শহরটা কালো ধোঁয়ায় ভরে যাবে। তখনই সেখানে অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর আকাশ থেকে যে বৃষ্টির পানি পড়ছিল সেগুলো আসলে পানি ছিল না, যেগুলো এক ধরনের পেট্রোল জাতীয় তেল ছিল। আর এটা দেখে কারিস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই প্রথম আকাশ থেকে বৃষ্টির বদলে পেট্রোল পড়তে দেখছে। আর ঠিক তখনই তার বাড়ির সামনে রাখা তাদের পোষা কুকুরটা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, এমনকি অনেক জোর জবস্তি করে কুকুরটা তার দড়ি ছিঁড়ে কারিসের উপর আক্রমণ করে দেয়। আর ঠিক তখনই কারিস বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। এর মানে হলো সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে কারিস গোসলে যায়, সেখানে যেও তার ভাবনার একদম শেষ নেই। তাই সে ফ্রেশ হয়ে বাইরে আসে, যেখানে তার স্ত্রী তার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। যেহেতু কারিস কিছুদিন তার কাছ থেকে ছুটি কাটিয়েছে, তাই এখন সে মনে করছে তার কর্মস্থানে ফিরে যাওয়া উচিত। আর কাজে যাওয়ার আগে সে তার মেয়ে হান্নাকে বলে, তুমি কয়েকদিন এই কুকুরটার সাথে খেলা করবে না, কারণ এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি সে তার স্ত্রী সামান্তাকে বলে, তুমি এই কুকুরটা আজকে বাড়ির বাইরে রেখে আসবে, এটাকে ঘরের ভিতর রাখার কোনো মানেই হয় না। সামান্তা তার এমন আচরণ দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না হঠাৎ করে তার এমন কি হয়ে গেল। কাল রাতেও তো সে ঠিক ছিল, হঠাৎ করে এই কুকুরটাকে বাইরে কেন রেখে আসতে বলছে? কুকুরটা তো সবসময় আমাদের বাড়ির ভেতরেই থাকে। তো কারিস আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা তার কর্মস্থানে চলে যায়। কারিস ও তার সহকর্মী একসাথে কাজ করতে থাকে। কারিসের এই সহকর্মীর নাম দেওয়ান, যে কিনা তার পরিবারের জন্যই কাজ করে। তার পরিবারের অবস্থাও খুব একটা ভালো না। তো কিছুক্ষণ কাজ করার পর তাদের বস তাদেরকে ডাক দেয়। তারা সেখানে যাওয়ার পর বস তাদেরকে বলে, তোমরা এমনিতেই গত সপ্তাহে কয়েকদিন ছুটি কাটিয়েছ, ঠিকঠাক মতো অফিসেও আসো না। যেহেতু কয়েকদিন পর আজকে অফিসে এসেছো, তাই আজকে কাজের ফাঁকে কোনো বিরতি নেবে না, একটানা কাজ করে যাবে, না হলে তোমাদেরকে এই কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো বসের কাছ থেকে এই কথা শোনার পর তারা সেখান থেকে চলে যেয়ে আবার কাজে লেগে পড়ে। আসলে তাদের এলাকায় এখন ঘন ঘনই ঝড় হচ্ছে, যার কারণে তারা প্রতিনিয়ত কাজে যেতে পারছে না। আর এতে করেই তাদের বস তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এরপর কাজ শেষ করে সে বাসায় চলে যায়। আর বাসায় যাওয়ার পর তার স্ত্রী তাকে বলে, হান্নার স্কুলে না প্যারেন্টস কল করেছে, যেখানে আমাদের দুজনকেই অ্যাটেন্ড করতে হবে। তো এই কথা শুনে কারিস হান্না ও সামান্তাকে নিয়ে তার মেয়ের স্কুলে যায়। তারা যখন কাজ শেষ করে বাসায় আসছিল, তখন মাঝপথে সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টির পানি সাধারণ কোনো পানি ছিল না, যেটা ছিল কারিসের স্বপ্নে দেখা সেই পেট্রোল। এমন সময় তাদের গাড়ির বাইরে থেকে কয়েকজন লোক তাদের উপর হামলা করছিল। এমনকি একটা সময় যে সেই অপহরণকারীরা গাড়ির জানালার কাঁচ ভেঙে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এটা ঘটার সাথে সাথেই আমরা দেখি কারিস বিছানা থেকে লাফ দিয়ে উঠেছে, এমনকি তার এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আসলে গতবারের মতো এবারও সে স্বপ্নের ভেতরেই এসব দেখছিল। এই স্বপ্নটা দেখার পরে কারিস আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এবার সে তার সব থেকে কাছের প্রিয় মানুষটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছে। এমন সময় সামান্থা দেখতে পেয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এমন কেন করছো, তোমার শরীর খারাপ লাগছে? তো কারিস তার কোনো কথারই উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তাই স্ত্রী সামান্থাও তাদের মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য নিয়ে যায়। কারিস এইসব নিয়ে আর চিন্তা করতে চায় না, তারপরেও এই দুঃস্বপ্নগুলো যেন তার পিছুই ছাড়ে না।
কারিস তখন মনে মনে চিন্তা করতে থাকে এক এক করে তার সবকিছুই স্বাভাবিক করে তুলতে হবে। তাই সে প্রথমেই তার বাড়ির সামনে একটা বেড়া তৈরি করে, যেখানে সে তার কুকুরটাকে বন্দি করে রাখে। কিন্তু স্বপ্নে সে দেখেছিল কুকুরটা তার উপরেই আক্রমণ করছে, যদিও বাস্তবে এমনটা হয় না। সে কুকুরটাকে বন্দি করে রাখার পর ভাবে এবার তার পরবর্তী স্টেপ কি হতে পারে। তখন সে ভাবে যদি আমরা এমন কোনো বিপদের সম্মুখীন হই তাহলে আমাদের প্রথমে একটা থাকার জায়গার প্রয়োজন হবে। তাই এখন আমার উচিত আমাদের একটা গোপন থাকার জায়গা তৈরি করে রাখার। তো তখন কারিস তার বাড়ির সামনে একটা পুরাতন দরজা পড়ে থাকতে দেখে। সে ওই দরজার কাছে যেয়ে দেখে দরজাটা তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কারিসের মনে হয় এই দরজার পেছনে আমি হয়তো মূল্যবান কিছু খুঁজে পাবো। তাই সে প্রথমেই দরজার তালাটা খোলার জন্য একটা চাবি তৈরি করে। এক পর্যায়ে কারিস ওই বন্ধ দরজার পেছনে যায়, আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় বেসমেন্টের মতো একটা জায়গা, যেখানে গভীর করে একটা বাড়ির মতো তৈরি করে রাখা আছে। তখন কারিস মনে মনে অনেকটা শান্তি পায় আর ভাবে যখন আমরা কোনো ঝড়ের কবলে পড়ব তখন এটাই হবে আমাদের থাকার উপযোগী জায়গা। তো এইসব দেখার পর সে তার বাড়িতে ফিরে আসে। রাতের বেলা সামান্থা ও কারিস একসাথে বসে টিভি দেখছে, যেখানে কারিস উদাসীন হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামান্থা কারিসের কাছে জিজ্ঞাসা করে, তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? তোমার কি কোনো ফিনান্সিয়াল প্রবলেম হয়েছে? কি হয়েছে সেটা না বললে কিভাবে বুঝবো? এইসব কথা শোনার পরেও কারিস কোনো উত্তর দেয় না। তো এরপর সকালে ঘুম থেকে উঠে কারিস দেখতে পায় অনেক জোরে বৃষ্টি হচ্ছে, যেখানে পেট্রোলের মতো বৃষ্টি বর্ষণ হচ্ছে। অন্যদিকে সামান্থা তাদের সোফায় বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এমন সময়ে সে দেখতে পায় বাড়ির বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। এমনকি লোকটা অনেক জোরে জোরে তাদের বাড়ির দরজায় ধাক্কাতে থাকে। এটা দেখার পরই কারিস তার মেয়েকে কোলে নিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণের ভেতরেই ঝড় আরও বাড়তে থাকে, এমনকি তখন ভূমিকম্প শুরু হয়ে তাদের বাড়িটা অনেক জোরে জোরে নড়তে থাকে। কারিস তখন তাদের জীবন বাঁচানোর চিন্তা করতে থাকে। ঠিক এমন সময় কারিস লাফ দিয়ে ওঠে, মানে সে তৃতীয়বারের মতো আবারও দুঃস্বপ্ন দেখেছে। তো কারিস এবার এই স্বপ্নটা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে ভয়তে বিছানায় হিসুই করে দেয়। তো এটা দেখে সামান্থা তার কাছে এগিয়ে আসে আর বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে, তোমার আসলে কি হচ্ছে? এরপরেও কারিস তাকে কিছুই না বলে চুপ করে বসে থাকে। একটা সময় তাদের ভেতর অনেক ঝগড়া লেগে যায়। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি করতে থাকে, কারণ অনেক দিন ধরেই সামান্থা কারিসের এই পরিবর্তন লক্ষ্য করছে। তারপর তারা ঝগড়া করে নিজেদের ভেতর আর কথা বলে না। তো সেই রাতে সামান্থা পরিবারের সবাইকে নিয়ে ডিনার রেডি করছিল, যেখানে সবার একসাথে বসেই খাওয়ার কথা। সামান্থা কারিসকে বারবার বলে দেয় যেন সে দ্রুত বাসায় চলে আসে, কিন্তু এরপরেও কারিস বাড়িতে আসতে অনেক দেরি করে ফেলে। এতে করে সামান্থা তার উপরে আরও বেশি রেগে যায়। তো রাতে ঘুমানোর সময় সামান্থা রুমে যেয়ে কারিসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, এমনকি সে না ঘুমিয়ে তার জন্য বসে থাকে। কিন্তু তারপরেও কারিস রুমে যায় না। আর রুমে যাবেই বা কিভাবে? তার মাথায় তো এখন নিজের পরিবারকে বাঁচানোর মস্ত বড় চিন্তা। সামান্থা যখন তার জন্য অপেক্ষা করছিল তখন সে ঝড়ের হাত থেকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য জায়গা তৈরি করতে ব্যস্ত। যেহেতু সামান্থা ঝড়ের এইসব ব্যাপারে কিছুই জানে না, তাই তার অত বেশি চিন্তা নেই। যত সব চিন্তা যেন কারিসের। গত এক সপ্তাহ যাবৎ কারিস ঠিক করে ঘুমাতেও পারে না। তাই সে পরের দিন ডাক্তারের কাছে যায় তার ব্যাপারে কথা বলার জন্য, তার শরীরের অবস্থা কেমন সেটা জানার জন্য। অন্যদিকে সামান্থা লোনের জন্য একটা ব্যাংকে অ্যাপ্লাই করেছিল, যে লোনটা এখন পাস হয়ে গিয়েছে। তাই তাদের হাতে এখন অনেক টাকা পয়সা আসতে চলেছে। এটা দেখে সামান্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে দ্রুত বাড়িতে যেয়ে কারিসকে তার এই লোনের ব্যাপারে জানায় আর বলে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা আছে। তাই তুমি এখন আর এইসব নিয়ে চিন্তা করে নিজের শরীরটাকে আর খারাপ করো না। এইসব কথা শুনেও কারিসের যেন কোনো ফিলিংসই হয় না। বরাবরের মতোই কারিস সেই দিন রাতে ঘুমাতে যায়। তো পরদিন সকালে কারিস ভালোভাবেই ঘুম থেকে ওঠে। গত এক সপ্তাহের ভেতর আজ একটু কারিস ভালোভাবে ঘুমাতে পেরেছে, তাই সে ভালোভাবে ফ্রেশ হয়ে তার কাজে চলে যায়। কারিস আর তার সহকর্মী যখন কাজ করছিল তখন সে দূর থেকে কোনো কিছুর একটা শব্দ শুনতে পাচ্ছিল। তখন সে তার বন্ধুর কাছে জিজ্ঞাসা করে, আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, তুমি কি এমন কিছু শুনতে পাচ্ছ? তখন তার সহকর্মী তাকে বলে, একটা ভোঁ ভোঁ শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু এটা তো ঝড়ের কোনো পূর্বাভাস না, কারণ আকাশে কোনো মেঘ নেই। এবার আর কারিস বুঝতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবেই এই সব কিছু ঘটছে। তাই চিন্তা করতে করতে সে একসময় অসুস্থ বোধ করে বমি করে ফেলে। এইসব চিন্তা যেন তার পিছুই ছাড়ে না,
তাকে একেবারেই গ্রাস করে ফেলছে। সে আর কাজ করতে না পেরে সেখান থেকে সোজা তার বাড়িতে চলে যায়। কিন্তু সে বাড়িতে না যেয়ে তার মায়ের কাছে যায়। মায়ের কাছে যেয়ে সে তার সব কথা খুলে বলে, এতদিন তার সাথে কি হচ্ছে, সে কি স্বপ্নে দেখেছে, সব কিছুই সে তার মাকে খুলে বলে। সে অনেকদিন পরেই তার মায়ের কাছে গিয়েছে। তার মা তাকে অনেকভাবেই সান্ত্বনা দেয়। এতে করে সে এখন আগের থেকে অনেকটাই স্বস্তি বোধ করে। পরদিন সকালে কারিস একটা ব্যাংকে যায় টাকা লোন নেওয়ার জন্য। সেখানে সে বলে, আমি একটা বাড়ি তৈরি করব ঝড়ের আশ্রয়কেন্দ্র করার জন্য, ঝড়ের সময় যেখানে আমরা থাকতে পারবো। তার এই কথা শুনে ব্যাংক কর্মকর্তা তাকে লোন দিতে অস্বীকার করে, কারণ এখন ঝড় আসার কোনো পসিবিলিটি নেই। তাই এতগুলো টাকা তাকে দেওয়ার কোনো মানেই হয় না। তারা ভাবে সে হয়তো অন্য কোনো কাজে লাগাবে। তো এতে করে কারিস অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কারিসের মনে হয় যেহেতু সে কয়েকবার করে ঘূর্ণিঝড় নিয়ে স্বপ্ন দেখেছে, তাই একদিন না একদিন হলেও তার এই স্বপ্নটা সত্যি হতে পারে। তাই আগে থেকে তাকে সব ব্যবস্থা করে রাখতে হবে। পরদিন কারিস একটা মহিলার সাথে দেখা করার জন্য যায়। সেখানে মহিলাটা তাকে তার সব স্বপ্নের কথা বলতে বাধ্য করে। সেই প্রথমবারের মতো তার স্বপ্নের কথা বাইরের কাউকে শেয়ার করছে। এমনকি এতদিন সে তার নিজের স্ত্রীর সাথেও কোনো কিছু শেয়ার করেনি। তো এবার এই মহিলার সাথে তার স্বপ্নের কথা শেয়ার করতে পেরে সে একটু স্বস্তি বোধ করে। এরপর রাতের বেলা কারিস ও তার স্ত্রী গাড়িতে করে বাড়ি ফিরছিল। আর তখনই সেখানে ভারী বর্ষণ হতে শুরু করে, যেখানে চারিদিকে ঝড় শুরু হতে থাকে। এমন অবস্থায় কারিস বুঝতে পারে না আসলে সত্যিই কিছু হচ্ছে নাকি এটাও তার মনের ভুল। তখন সে পিছনে ফিরে দেখে সামান্থা নিশ্চিন্তে সেখানে ঘুমাচ্ছে। তখন তার মনে হয় এবারও সে দুঃস্বপ্ন দেখেছে। তারপর তারা বাড়ি ফিরে রাতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে কারিস ঘুম থেকে উঠেই প্রথমে তার বাড়ির সামনে মাটি খুঁড়ে একটা জায়গা তৈরি করতে থাকে, যেখানে সে আস্তে আস্তে একটা বাড়ি তৈরি করবে। যখন ঝড় আসবে তখন যাতে তারা সেখানেই থাকতে পারে। আর এই মাটি কাটার মেশিনগুলো সে তার কোম্পানি থেকেই নিয়ে এসেছে। এমন সময় সামান্থা বাড়ির বাইরে এসে এমন অবস্থা দেখে কারিসের উপর অনেক বেশি রেগে যায়। তারপর সে কারিসকে জিজ্ঞাসা করে, তোমার সাথে থাকতে না আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি একটা রোবটের সাথে আছি। সারাদিন না কোনো কথা বলছে, না কোনো দায়িত্ব পালন করছে, সব সময় অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতে থাকো তুমি। আর এখন তো উল্টাপাল্টা কাজকর্ম করছো, বাড়ির সামনে মাটি কাটছো, এগুলো কি হচ্ছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। একটা সময় তাদের ঝগড়া ডিভোর্সের পর্যায়ে চলে যায়। রাতের বেলায় আর কোনো কথা না বলে কারিস ঘুমাতে যায়। আর ঘুমানোর আগে কারিস তার ঘুমের ঔষধ খেয়ে নেয়। কিন্তু আজ সে দ্বিগুণ পরিমাণে ওষুধ খেয়ে ফেলে। সে মনে করে তার ঘুমটা আজকে আরও বেশি ভালো হবে। কিন্তু রাতের বেলায় তার সাথে ঘটে যায় উল্টো ঘটনা। তার তো ঘুমের 12টা এমনিতেই বেজে যায়। সাথে সামান্থা ঘুম থেকে উঠে যায়। সামান্থা দেখে মাঝরাতে কারিস বমি করছে, এমনকি এখন তার বমির সাথে রক্ত বের হচ্ছে। এটা দেখে সামান্থা অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে এমন মাঝরাতে অ্যাম্বুলেন্স ফোন দেয়। সামান্থা তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। অ্যাম্বুলেন্স যখন তার বাড়িতে চলে আসে তখন সে হসপিটালে যেতে অস্বীকার করে। তাদেরকে বলে, আমি এখন ঠিক আছি, আপনারা চলে যেতে পারেন। অ্যাম্বুলেন্স চলে যেতে বলায় সামান্থা কারিসের উপরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তো এরপরে আজ রাতে কারিস সামান্থাকে তার স্বপ্নের ব্যাপারে সব কিছুই খুলে বলে। সে এতদিন কি দেখেছে, তার সাথে কি হয়েছে, সব কিছুই সে সামান্থাকে বলে। এই প্রথমবারের মতো সে তার স্ত্রীর সাথে তার স্বপ্নের ব্যাপারে কথা বলছে। এসব কথা শুনে সামান্থা তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, এমনটা কিছুই হবে না, তুমি ফাও চিন্তা করছো। তো পরদিন কারিস তার কাজে যায় আর তার বসকে বলে, আমি এখানে আর এই কাজ করতে পারবো না, আমার কাজের জায়গা পরিবর্তন করে দেন, না হলে দিন দিন এই জায়গাটা আমার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। আসলে নিজের পরিবারকে বাঁচানোর জন্যই তার কাছে আর কোনো উপায় ছিল না। সেদিন বাড়িতে আসার পর কারিস দেখতে পায় সামান্থা রান্নাঘরে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সে কিছুই বুঝতে পারে না, সে তো তাকে রাগানোর মতো কিছুই করেনি। আসলে পুরুষ মানুষের যে কাজ আর কি, কিছু না করলেও বউয়ের কাছে সবসময় তো ঝাড়ি শুনতেই হয়। কারিস মনে করে তার স্ত্রী যেন তাকে হত্যা করবে। তো পরদিন সকালবেলায় কারিস যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল তখন সামান্থা তার হাত ধরতে চায়। আর তখন সে ভয় পেয়ে সেখান থেকে উঠে চলে যায়, কারণ তার মনে হয় এই সময়ে তার কাউকেই বিশ্বাস করা উচিত না, কারণ সে সবসময় একটা দুঃস্বপ্নের ভেতরেই পড়ে আছে। এরপর কারিসের সাথে দেখা করার জন্য তার বস আসে। আর তিনি এসে দেখতে পায় কারিস বাড়ির সামনে তার অফিসের মেশিন দিয়ে মাটি কাটছে। তারপর তার বস তাকে জানায়, তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কথা শোনার পর কারিসের অনেক বেশি মন খারাপ হয়ে যায়।
কারণ সে চেয়েছিল জায়গা পরিবর্তন করতে, কাজ ছেড়ে দিতে চায়নি। এখন সে তার পরিবারের দায়িত্ব কিভাবে নেবে? সে সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করতে থাকে। তো এই কথা সামান্থা জানার পর সে তার উপর অনেক বেশি রেগে যায়। সামান্থা তাকে কিছু টাকা দিয়ে বলে, যেভাবেই হোক সংসার ভালোভাবে চালাবা, না হলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। রাতের বেলায় ঘুমানোর সময় কারিস কোনো কিছুর একটা শব্দ শুনতে পেয়ে সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। তারপর তারা রাতের অন্ধকারে সেই আশ্রয়স্থলে চলে যায়। সারা রাতটা সেখানেই লুকিয়ে থাকে তারা। মাঝরাতে বজ্রপাতের শব্দে কারিসের ঘুম ভেঙে যায়। তারপর বাইরে আসার পরে তারা দেখতে পায় বাইরের আবহাওয়া একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। সেখানে কিছু ডালপালা এবং পাতা পড়েছিল। আসলে রাতে সামান্য ঝড়ের কারণে গাছ থেকে এগুলো ঝরে পড়েছে। তাই তারা দুইজন মিলে সেগুলো পরিষ্কার করার কাজে লেগে যায়। এখনও সব কিছুর জন্য কারিস নিজেকে দোষী মনে করতে থাকে। এমনকি তখন সামান্থা কারিসের কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তো এরপর তারা আবারও একসাথে মিলেমিশে সুন্দর করে জীবন কাটাতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কারিস ও তার মেয়ে সমুদ্রের পাড়ে খেলা করছে। গত কিছুদিন যাবৎ কারিস কোনো দুঃস্বপ্ন দেখে না, তাই এখন সে অনেক ভালো আছে। স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারছে সে। পরিবারের সাথে সে এখন অনেক ভালো সময় কাটায়। দুইজনে খেলার সময় হান্না তার বাবাকে হাত দিয়ে কিছু একটা ইশারা করে দেখাতে থাকে। কারিস পিছনে ফিরে দেখে সে এতদিন যাবৎ স্বপ্নে যে ঝড় দেখে এসেছে, এটা তার থেকেও কয়েক গুণ বেশি বড় একটা ঝড়, যেটা অনেক দূর থেকে পুরো আকাশ কালো করে নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। তখন সে বুঝতে পারে এটা একটা বড়সড় ঘূর্ণিঝড়, যেটা আবারও তাদের জীবনকে ওলটপালট করে দিতে পারে। যদিও এটা দেখার পরে কারিস প্রথমে বিশ্বাস করতে পারে না, কারণ তার মনে হয় এটা হয়তো দুঃস্বপ্ন হতে পারে। তাই সে শিওর হওয়ার জন্য সামান্থার দিকে তাকায়। তখন সামান্থাও তাকে দেখে মাথা নাড়ে, মানে সেও সব কিছুই দেখতে পাচ্ছে। আর এমন একটা টুইস্ট রেখেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা এমনই একটা মুভি যেটা শেষ হয়ে গেলেও দর্শকের মনে অনেক প্রশ্ন রয়ে যায়। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এই মুভিটার বেশ কয়েকটা এন্ডিং রয়েছে। প্রথমত, মুভিটায় একটা মিডল ক্লাস ফ্যামিলির বাবার মানসিক ট্রমা সহ্য করেই স্ত্রী সন্তানকে আগলে রাখা দেখানো হয়েছে। তাছাড়া সামান্থাও এমন কঠিন পরিস্থিতিতে তার স্বামীকে ছেড়ে যায়নি। দ্বিতীয়ত, এমনটা হতে পারে শুরু থেকেই কারিস আসলে যা কিছু দেখেছে সব কিছুই তার একটা ভ্রম, কারণ তার মায়ের মধ্যেই এই ধরনের সমস্যা ছিল। আর সবশেষে এটাও হতে পারে শেষে সামান্থা যেহেতু ওই ঝড় দেখতে পেয়েছে, অর্থাৎ কারিসের আশঙ্কায় ঠিক ছিল, হয়তো বড় কোনো ঝড় আসতে চলেছে। তো কেমন ছিল গল্পটা? আসলে কিছু কিছু গল্প আছে যেগুলো শোনার পরে আরও সামনের দিকে যেতে ইচ্ছে করে। মনে হয় যদি এই গল্পের আরও গভীরে ঢুকতে পারতাম তাহলে কেমন হতো। আর এই গল্পটা শোনার পর আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। সামনে কী আছে সেটা যদি দেখতে পারতাম তাহলে অনেক ভালোই হতো। তো কী আর করা, আবারও আমি আসবো নতুন কোনো সুন্দর গল্প নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।